গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। দুদিন ধরে ঝড়টা আসবে আসবে করছিল, কিন্তু কে জানে কার জন্য মাঝ সমুদ্রে ঘুরপাক খেতে খেতে সে এখন অপেক্ষা করছে। অবশ্য একদিকে ভালো, যত দেরি করবে ততই একটু গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে মৌলা গাঁয়ের মেয়ে বউয়েরা। কে জানে ঝড় কখন আসবে, তখন হয়তো কয়েকদিন সাইক্লোন সেন্টারে কিংবা স্কুল বাড়িতে থাকতে হবে। 2-4 দিনের জামা কাপড়, শুকনো খাবার, আধার কার্ড এসব তো একটা পুটুলিতে গুছিয়ে নিতে হবে, তাই না? না হলে হঠাৎ ঝড় এলে নিজেদের বাঁচাবে নাকি এসবের খবর নেবে? অবশ্য এ অঞ্চলে ঝড় আসাটা কোনো বড় ব্যাপার নয়। প্রত্যেক বছর বর্ষাকালে ঝড় আসে, বৃষ্টি আসে, বন্যা হয়। ইছামতি বিদ্যাধরী যে যেখান থেকে পারে এক খাপলা করে মাটি খুবলে দিয়ে আসে সমুদ্রের বুকে। তবে এবারের ঝড়টা নিয়ে একটু চিন্তায় আছে মৌলা গাঁয়ের বউয়েরা। ঝড়টা আসার খবর তারা আগে পায়নি, আর এ বেটা এমন মাঝ সমুদ্রে এতদিন ধরে ঘুরপাক খাচ্ছে যে ভয় হয় যেদিন আসবে সেদিন হয়তো সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। সে নিয়ে যাক, মরতে ওরা ভয় পায় না, ভয়টা অন্যখানে। সকলের বাড়ির মরদগুলো গেছে বনের ভেতর মধু আনতে। তারা ফেরার আগেই ঝড় এলে বড় মুশকিলে পড়বে সবাই। এমনিতে বাড়ির লোকগুলো যতদিন বাড়ি না ফেরে ততদিন চিন্তায় কারোর ঘুম আসে না। তার মধ্যে ঝড় এলে কে কোথায় যে ছিটকে যাবে তার কোনো ঠিক নেই। নিতাইয়ের মা সেই সন্ধ্যা থেকে ঘর বার করছে। দক্ষিণ রায়ের বরদ পড়ার সময় হয়ে গেল, হতচ্ছাড়ি বউটার এখন ঘাট থেকে ফেরার সময় হলো না। নিতাই তার দলবল নিয়ে আজ 5 দিন হলো গেছে বনের ভেতরে। এই কদিনে মৌলা গাঁয়ের মেয়েরা বড় নিয়মে থাকে। মাথায় চিরুনি ছোঁয়ায় না, তেল দেয় না, আমিষ ছোঁয় না, একবেলা হব্বিসি করে। সন্ধ্যাবেলা একসাথে সব বউয়েরা দক্ষিণ রায়ের বরদ পড়ে। তাদের ঘরের লোক জঙ্গলে আছে, কাকে কখন দক্ষিণ রায়ের কোপে পড়তে হবে তার তো কোনো ঠিক নেই। কিন্তু নিতাইয়ের বউ তো এখনো ফিরল না। কে যে নাম দিয়েছিল লক্ষ্মী, মা বনবিবি জানেন। সারাটা দিন শুধু বেলেল্লাপনা। ঘরের চালে টাঙানো লণ্ঠনটা নিয়ে নিতাইয়ের মা একটু উঁচু করে দেখল। ঘাটের দিক থেকে কে একটা মেয়ে মানুষ আসছে বলে মনে হচ্ছে। নিতাইয়ের মায়ের মাথাটা তড়াক করে গরম হয়ে যায়। সন্ধ্যাবেলা বরদ পড়ার আগে একটু হাতে পায়ে জল ছিটিয়ে আসার কথা, কিন্তু এ মেয়ে তো একেবারে খাঁড়ি তোলপাড় করে এসেছে। মাথার চুল দিয়ে টুপটুপ করে জল পড়ছে। সন্ধ্যাবেলা আবার কোনো মেয়ে মানুষ মাথায় জল দেয় নাকি? আই মুখপুরি, মাথায় জল দিয়েছিস যে বড়, এখন এই চুলের জল্লা শুকলে বরদ পড়বি কি করে শুনি? এমন সাজের বেলায় কারেও দেখেছিস খোলা চুলে বরদ পড়তে? খিলখিল করে হেসে ওঠে লক্ষ্মী। এই মেয়ের এই আর এক দোষ, কথায় কথায় এমন হেসে ওঠে না যেন মনে হয় হাড় মাস সব জ্বালিয়ে দিল। আরে মা, এমনি এমনি খাড়িতে নামছিলাম নাকি? এইটা ভাইসা আইছিল তো, তাই এইটারে তুইলতে নামছিলাম। নিতাইয়ের মা এতক্ষণ তার পুত্রবধূর ওপর গজগজ করতে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়াল করেনি। এখন দেখতে পেল লক্ষ্মীর আঁচলের ফাঁক দিয়ে কি একটা জন্তু উঁকি মারছে। কি সেটা বুঝতে না পেরে একটু এগিয়ে গেল নিতাইয়ের মা, আর তারপরেই আতঙ্কে 2 পা পিছিয়ে গেল। এখনো ভালো করে চোখ ফোটেনি। খাঁড়ির জলে ডুবেছিল বলে লোমগুলো ঠান্ডায় একদম সজারুর কাঁটার মতো খাঁড়া হয়ে গিয়েছে। তবু এই সাঁঝের বেলা এই জন্তুটাকে দেখে সুন্দরবনের মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে না, তা আবার হয় নাকি? ও মা গো, এ কারে লইয়া আইছস? এমনিতেই মৌলা গাঁয়ের মানুষ বাঘের নাম মুখে আনে না, বিশেষত যখন তাদের পরিবারের কেউ জঙ্গলের ভেতরে থাকে। লক্ষ্মীর অবশ্য কোনো কিছুতেই পরোয়া নেই যেন। সে মহানন্দে ভেজা কাপড়ে দাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘের বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে। দেখেন মা, এই বাঘের বাচ্চা খান কত সুন্দর, কেমনে কে জানে জলে পইরা গেছিল, তুইলা আনলাম। লক্ষ্মীর কথা খান শেষ হতেই ঝনঝন করে ওঠে নিতাইয়ের মা। আই
এই হতচ্ছাড়ি, জানিস না ঘরের মানুষ বনে থাকলে গায়ের মেয়েরা তেনাদের নাম মুখে আনে না। বাবু কইবি, বুঝলি? তা মা, এতক্ষণ বয়স পার করলে আর তুমি এটাও জানো না বাবুরে ঘরে আনতে নেই? আবার এই সাজের বেলায় এটারে বাইরেই বা বার করি কি কইরা? এ কি আপদে তুললি বল দেখিনি? বাবু কই? এ তো একখান বাচ্চা, ভালো কইরা চোখখানাও ফোটে নাই পর্যন্ত। ঠিক আছে, ঘরের ভেতর যাওন লাগতো না, আমি এই দাওয়ায় ওরে লইয়া বইয়া থাকতেছি, এইখানেই বইয়া পড়তুম, আর সময় হইলে আমার হবেশি থালাখানা দিয়া যাবেন। লক্ষ্মী ভেজা কাপড়েই দাওয়ায় বসে পড়ল ছোট বাঘের বাচ্চাটাকে কোলে করে। নিতাইয়ের মা গজগজ করতে করতে ভেতরে চলে গেলেন। এই বউয়ের সাথে তিনি আর তর্ক করতে পারবেন না, যে যা খুশি করুক গে যাক। একটু বাদেই সব ঘর থেকে বিনবিন করে দক্ষিণ রায়ের বরদ পড়ার আওয়াজ পাওয়া গেল। নিতাইয়ের দাওয়া থেকেও একই সুর ভেসে আসতে লাগলো। এই অঞ্চলের মেয়েরা মায়ের পেট থেকে পড়ার পর থেকে এই দক্ষিণ রায়ের বরদ পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছে। নিতাইয়ের মা নিজের মনেই গজগজ করতে করতে বউয়ের জন্য হবিষ্যির থালা বেড়ে দাওয়ায় গেল। চালের আংটায় একটা হ্যারিকেন ঝুলছে, চারিদিকে একটা ময়লাটে হলদে আলো ছড়ানো। তার মধ্যে দাওয়ায় এলো চুলে বসে লক্ষ্মী বরদ পড়ছে। শেষ হয়ে এসেছে, দক্ষিণ রায় আর বনবিবির ভাব হয়ে গেছে। দুজনে এবার একসাথে পুজো পাবে সোদর বনে। এমন সময় হঠাৎ নিতাইয়ের মা দেখল বাঘের ছানাটা লক্ষ্মীর চারদিকে ঘুরপাক খাচ্ছে, আর তার থাবার ছাপ পড়েছে মাটিতে, কিন্তু সে ছাপ রক্তের। হে বনবিবি, কিসের ইঙ্গিত? ও মাগো মাগো, কি হবে মা? নিতাইয়ের মা এত জোরে চেঁচিয়ে উঠল যে লক্ষ্মী ভয় পেয়ে বরদ পড়া থামিয়ে দিল। আবার খ্যাক খেকিয়ে উঠল সে। ওরে ওই হতচ্ছাড়ি, কে বললো তোকে পড়া থামাতে? বরদ পড়া মাঝপথে থামাতে হয় বুঝি? পড়ানোর ডর নাই তোর? অবাক হয়ে গেল লক্ষ্মী। কি মুশকিল, সে নিজে থেকে পড়া থামিয়েছে নাকি? শাশুড়ি মা এমনভাবে কানের কাছে এসে চিল্লালে সেই বা কি করবে? আহ, আপনি অমন কানের কাছে আইসা মরা কান্না জুইলেন কেন বলুন দেখি? সন্ধেবেলা খালি কনক কুলে কথা না কইলেই হয় না? না কেন কাঁদলাম দেখছো না? জ্বরে অঞ্চ একবার চাইয়া দেখো, জিয়ানে জিয়ানে থাবা পড়ছে, সেয়ানে সেয়ানে খুনের ছোপ পড়ছে। লক্ষ্মী আঁতকে উঠে দেখল বাঘের বাচ্চাটা তার ঠিক চারদিকে ঘুরঘুর করছে। তার ভেজা থাবার ছাপও পড়েছে বটে, তবে রক্ত নেই কোথাও। তবু শাশুড়ি মা যখন বলেছেন আর একবার ভালো করে দেখল লক্ষ্মী, কিন্তু না, রক্ত কোথাও নেই। কই দেখছেন খুন? আপনার চোখের মাথা খাইছেন নাকি? নিতাইয়ের মা হড়বড় করে আরো কিছু বলতে গিয়ে থমকে গেলেন। না, রক্তের ছাপ নয়, কাদা আর জল মেশানো ঘোলাটে ছাপ। ছেলেটা এখন বনে, মনটা সারাক্ষণ আনচান আনচান করছে, তাই হয়তো কি দেখতে কি দেখেছেন। এই বাবুরের দাওয়ায় ছাইরা ঘরে আসিস। আপনি যাউন তো মা, যাউন, আমি এইখানেই থাকুম। এত ছোট সাইনারে রাখলে কুত্তায় টাইনা লিয়ে যাবে, ও আমি পারুম না। নিতাইয়ের মা সত্যি বড় বিড়ম্বনায় পড়েছেন। বউটাকে একা দাওয়ায় ছেড়ে রেখে ঘরের ভেতর যেতেও পারছেন না, তাহলে লোকে কি বলবে? বাঘের ছানাটাকে ঘরে ঢোকাতে ভয় হয়, আরে ছোট হলেও বাঘ তোরে বাবা। আর ওদিকে জোর করে বাঘটাকে বাইরে রেখে আসতেও ভয় হয়। ওদিকে ছেলেটা বনে রয়েছে, এই সময় বাঘের বাচ্চাটার কোনো ক্ষতি হলে ওদিকে আবার দক্ষিণ রায় সাপ দেবেন। দরজা খোলা রইল, যা ভালো মনে হয় করিস খনি। ঘরের ভাঙা দরজাটা হালকা ভেজিয়ে চলে গেল নিতাইয়ের মা। ঘরে যেতে যেতেই আর একবার মনে করিয়ে দিয়ে গেল, মাথার চুলখানা একটু বাইদা লইলে ভালো হয়। লক্ষ্মী হাত দিয়ে দুবার থাবড়া মেরে দেখল নিজের চুলটা একটু ভিজে ভিজে আছে। তা একটু ভিজে থাক, অসুবিধা নেই, এভাবে এলো চুলে খাওয়া যায় না। একটা হাত খোঁপা করে নিয়ে হবিষ্যির থালাটা টেনে নিল লক্ষ্মী। এসব খেতে তার ইচ্ছা করে না একদম। সারাটা দিন খাওয়া নেই, এই সন্ধ্যাবেলা খানিকটা সেদ্ধ ভাত, এসব আবার ভালো লাগে নাকি কারো? অন্তত যদি একটু কাঁচা পেঁয়াজ থাকতো তাহলেও হতো। ভাবনাটা মনে আসতেই কপালে হাত ঠেকায় লক্ষ্মী। মা বনবিবি গো, পাপ লিও না মা, পাপ লিও না। ঘরের মানুষটারে ভালোই ভালো বাড়ি ফিরিয়ে দিও।
খাওয়া দাওয়া সেরে দাওয়ার এক কোণে হাত ধুয়ে বেড়ায় হেলান দিয়ে একটু ঝিমাতে লাগলো লক্ষ্মী। ছোট বাঘের ছানাটা ঘুরঘুর করতে লাগলো কোলের কাছে। চমকে উঠল লক্ষ্মী। আহারে, এই ছোট্ট ছানাটারে তো কিছু খেতে দেওয়া হয়নি। কিন্তু কি খাবে এই জন্তুটা? আমিষ তো এখন কিছু ঘরে ঢুকানো যাবে না, দুধের জোগাড় সকালের আগে হবে না। তা বাঘের ছানাটা কি খাবে শুনি? হবিষ্যি খায় পোড়া কপাল আমার, বাঘের ছানা নাকি খাবে হবিষ্যি। লক্ষ্মী একবার ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখল, কোনো সারা শব্দ নেই। এখন ছানাটাকে নিয়ে চুপি চুপি বের হওয়া যায়, কিন্তু বের হয়ে সে যাবে কোথায়? মৌলা গায়ের মেয়েরা তো কেউই এখন আর আমিষ ছোঁয় না। যাদের ঘরের লোক বনে গেছে তাদের কথা তো বাদই দিলাম, যাদের বাড়ির কেউ যায়নি তারাও আমিষের ধার কাছ মারায় না। ঘরে আমিষ রাখলে তো গন্ধ ছাড়বে, সেই গন্ধ নাকে গেলে যদি অন্য বউদের মনে আমিষ খাওয়ার স্বাদ জাগে। শরীরে পাপের চেয়েও মনের পাপ যে বেশি হয় সেই কথাও লক্ষ্মীর অজানা নয়। এই পাপের ভাগ যে তাদেরও বইতে হবে। লক্ষ্মী তবু দাওয়ার বাইরে এলো। ছোট্ট ছানা না খেয়ে রাত কাটাবে, তা কি করে হতে পারে? সব থেকে বড় কথা, ছানাটাকে যে সেই নিয়ে এসেছে তার বুঝি একটা দায়িত্ব নেই? মৌলা গায়ের বাইরে যেতে হবে। এখন একজনই তাকে রক্ষা করতে পারে। স্কুল বাড়ির পাশেই থাকে মহাজন কালু উস্তাদ। সেখানে গেলে দুধ, মাংস, মাছ সবই পাওয়া যাবে। কিন্তু সমস্যাটা হলো, কোনো দাম না দিলে যে কালু এক গণ্ডুষ জলও দেয় না। তবু এখন একমাত্র সে ছাড়া আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না। কিন্তু সন্ধ্যার পর কালুর কাছে যাওয়া যে বড় ঝক মারে। লোকে বলে সাঁঝের বেলায় সদর বনের বাঘ আর কালো উস্তাদ দুজনেই এক জাতের। কেউ সামনে গেলে বিশেষত মেয়ে মানুষের আর পরাণ নিয়ে ফিরে আসতে হয় না। ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল লক্ষ্মীর। তা সেও কম যায় নাকি? বাদার বনের মেয়ে সে। এমন অনেক বাঘ সে জন্ম থেকে দেখে এসেছে। কোমরের খুঁটে বাঁধা আছে কাটারিটা, দরকার হলে বসিয়ে দেবে কালুর গায়ে, আর নয়তো নিজের গলায়। বড্ড চেনা চেনা লাগছে, বড্ড আন্ধাই আছে। একটু আলোয় আয়, একটু আলোয় আয়। নিজের ডেরায় বসে টেবিলের ওপর পা তুলে খানিক মদ্যপান করছিল কালু। আশেপাশে কেউ নেই। সাগরেদরা আজ অনেক আগেই বাড়ি চলে গেছে। আকাশের জমাট বাঁধা মেঘ আর গুমোট হাওয়া দেখে সকলেরই বড় ঝড়ের ভয় হয়েছে, তাই আগে ভাগেই তারা বাড়ি ফিরে গেছে। দূর থেকে একটা মেয়ে মানুষকে আসতে দেখেই নড়ে চড়ে বসেছে কালু। পেটে এই সোনালি তরল পড়লেই মন চায় পাশে একজন মেয়ে মানুষের সোহাগ। তাই মেয়েটাকে দেখে মনটা কেমন যেন আনচান করে উঠল কালুর। কালুর ওই রগরগে গলাটা শুনেই কেমন যেন বিরক্তিতে গাটা ঘিন ঘিন করে উঠল লক্ষ্মীর। তবু সে নিজেকে খানিকটা সংযত করে গলার স্বরে খানিকটা সোহাগ মিশিয়ে বলল, কিন্তু দুধ হবে গো ঠাউর, আমার ঘরে লোক এলে তোমার দুধের দাম দিয়ে দেব। কালু এবার লক্ষ্মীকে দেখতে পেয়েছে। দেখে যেন আরো সোজা হয়ে বসেছে। নেশায় তার চোখ দুটো বুজে এসেছিল। দুই হাত দিয়ে রোগড়ে খানিকটা চেতনা আনার চেষ্টা করে আরো মাদকতা ভরা গলায় বলল, আরে লক্ষ্মী না, তা তোর বর তো বনে গেছে, তা তুই নিয়ম মানিস না? হ্যাঁ, আরে সব বাদ দে, দূর। ওসব আজকাল আর কেউ মানে না। ও বাঘের পেটে গেলে এমনিও যাবে আর অমনিও যাবে। খা, একটু ভালো করে খা তো দেখি। না খেলে ওই গত থাকবে নাকি? যা যা, ওই রান্নাঘরে দুধ আছে, যতটা ইচ্ছে নিগে যা। আমার জন্য নয় গো ঠাউর, এই যে ইটের জন্যে। আজ নাইবার সময় খাড়ি থেকে পেলাম, একটু দুধ না পেলি ছানাটা কালকে সূর্য দেখবে না গো। লক্ষ্মী বাঘের ছানাটাকে এগিয়ে দিল। কালুর যা অবস্থা তাতে বেশি কিছু চোখে পড়ছে না, কিন্তু হাজার হোক সেও তো সদর বনের মানুষ। আর ও যা জিনিস তাতে মরা মানুষের শরীরেও ঘাম ঝরে। আরে মাগি, কি করেছিস? এ কারে নিয়ে এসছিস? ও ওই ওই বাইরে রাখ, ওই বাইরে রাখ। কালুর পোষা কুকুরটা চেন দিয়ে বাঁধা ছিল সামনে।
কি একটা বিজাতীয় গন্ধ পেয়ে সেও উসকুস করছিল। এতক্ষণে বোধহয় আসল জিনিসটা বুঝতে পেরে সে প্রাণপণে চিল্লিয়ে উঠল। লক্ষ্মী বাঘের ছানাটাকে কোল থেকে নামিয়ে কালুর দরজার কাছে রেখে বলল, দুধটা নিয়ে আসি তবে। যা, নিয়ে যা। খেকিয়ে উঠে বলল কালু। লক্ষ্মী আর দেরি না করে ভেতরে গিয়ে দুধটা নিয়ে এলো। চলেই যাচ্ছিল লক্ষ্মী, কিন্তু এত সামনে পেয়েও তাকে ছেড়ে দিতে মন চাইল না কালুর। যতই সঙ্গে করে বাঘের ছানা নিয়ে আসুক না কেন, মনটা যে বড়ই আঁকু পাকু করছে। এই শোন তো, শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে, পাটা একটু টিপে দে তো। চড়াত করে মাথাটা গরম হয়ে গেল লক্ষ্মীর। তবু সে নিজেকে সামনে নিয়ে পিছন ফিরল। কালুর শরীর অবশ হয়ে আসছে, নেশায় মুদ হয়ে আছে সে। এখন লক্ষ্মী এক ছুটে পালিয়ে গেলেও সে কিচ্ছু করতে পারবে না। তবু একটু মজা করার ইচ্ছা হলো তার। মদের সাথে খাওয়ার জন্য কিছু মাংস এনেছিল কালু, সেগুলো শেষ, শুধু হাড় পড়ে রয়েছে। লক্ষ্মী মিটিমিটি হেসে বলল, এখানে দিচ্ছি ঠাউর। হাড়ের থালাটা কালুর পায়ের কাছে ছড়িয়ে দিয়ে কালুর পোষা কুকুরটার চেন খুলে তাকে টেনে নিয়ে এসে বসিয়ে দিল কালুর পায়ের কাছে। কুকুরটাও বুঝি রগর বোঝে। কালুর পা ঘেঁষে কানখানা রেখে সে মহানন্দে হাড় চিবোতে লাগলো। কালুও পায়ে সুরসুরি পেয়ে আবেশে পাখানা আরো টান টান করে দিল। বড় আরাম লাগছে রে, বড় আরাম। এরকম মাঝে মাঝে চলে আসবি। হ্যাঁ। লক্ষ্মী কোনো মতে হাসি চেপে বাঘের ছানাটাকে খপাত করে কোলে নিয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। ভোরের আলো সবে ফুটেছে কি ফোটেনি, একটা শোরগোলে লক্ষ্মী সজাগ হয়ে উঠল। সারা মৌলা গাঁ আনন্দে হই হই করতে করতে ঠাকরাই নদীর দিকে দৌড়াচ্ছে। মেয়েরাও আছে, তার মানে বনের দিক থেকে নৌকা আসতে দেখা যাচ্ছে। ঘুম ভেঙে উঠে দাঁড়াতেই শাউরির গলা কানে এলো লক্ষ্মীর। আরে হতচ্ছাড়ি, আর কত ঘুমাবি? নৌকা তো আইয়ে পড়লো। ওরে শাক বাজারে। লক্ষ্মী দৌড়ালো শাঁখ আনতে। আরে আরে দেখ দেখিনি, হতচ্ছাড়ি মাগির কাণ্ড দিকে বাঁচি না। সারা রাত বাবুয়ের ছানা খান্ডে কোলে লইয়া ঘুমাইলো, আর এখন সেই কাপড়ে চললো শাক আনতে। লক্ষ্মী আর সেসব কথার কোনো পাত্তাই দিল না। ঘরের লোক ফিরে এসেছে, আর কিসেরই বা নিয়ম। কিন্তু যে শাঁখ নিয়ে ছুটল লক্ষ্মী, সে শাঁখ আর বাজানো হলো না তার। নৌকা এসেছে। নিতাইয়ের সাথে যারা গিয়েছিল বনে মধু আনতে, তারা সবাই ফিরে এসেছে, কিন্তু নিতাই ফেরেনি। অবশ্য ফেরেনি মানে যে নিতাই আর বেঁচে নেই এমন কথা ঠিক নয়। অন্তত শেষ অবধি যতদূর জানা গিয়েছে নিতাই মরেনি, তবে জঙ্গলের অনেকটা ভেতরে চলে গিয়েছিল সে। পুরো একটা দিন অপেক্ষা করেও সে ফেরেনি। জঙ্গলের এদিকে ওদিকে তার নাম ধরে অনেক ডাকাডাকি করেছে মৌলারা, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি তার। লক্ষ্মীর শাউরি তার চুলের মুঠি ধরে নেড়ে ঠাস করে দুটো চর কষিয়ে দিল সারা গাঁয়ের মাঝখানে। হয়েছে হয়েছে, সাজের বেলা এলো চুলে বাবুরে কোলে নিয়ে শখ করছিলি না? হয়েছে তো, শখ মিটেছে। বাবুয়ে আমার ছেলে খাইয়া ফেললো রে। না, নিতাই যে বাঘের পেটে গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই গহন বন থেকে পুরো একটা দিন পরেও তার যখন কোনো সারা শব্দ পাওয়া যায়নি, তখন এটা ধরে নেওয়াই যায় যে নিতাই আর বেঁচে নেই। শুধু কি তাই নাকি? কাল রাতে তো আমার ঘরে লক্ষ্মী এসেছিল মাংসের হাড় আনতে, বাবুরে খাওয়ানোর লিগা। জিগাও ওকে, জিগাও, নিজে হাতে খাইয়েছে ওরে। সুযোগ পেয়ে এবার কালু ওস্তাদ এগিয়ে এলো। হুঁশ ফিরতেই নিজের পায়ের কাছে লক্ষ্মীর বদলে কুকুরটাকে দেখে রাগে হাত নিষ্পিস করছিল তার। এতক্ষণে ঠিকমতো প্রতিশোধ নেওয়া হয়েছে। কালুর কথাটা যেন আগুনে ঘি ছড়িয়ে দিল। এ কি অলক্ষণে কাণ্ড! একে তো সাঁচের বেলায় কালুর মতো হাড়বজ্জাতের বাড়ি গেছে লক্ষ্মী, তার উপর আমিষ ছুঁয়েছে। এর পরেও কি বনবিবি ক্রুদ্ধ হবেন না? দক্ষিণরায় সাপ দেবেন না? লক্ষ্মীর নামে সকলে মাটিতে থুতু ফেলছে, যার যা মনে আসছে তাই বলে যাচ্ছে। চুপ করে মাটির দিকে তাকিয়ে সবটা শুনে যাচ্ছে লক্ষ্মী।
বনবিবি সাক্ষী আছেন, সে মাংসের হাড়ে হাত দেয়নি, তবে থালাখানা ধরেছিল। তাতেই কি এত বড় পাপ হলো? আজ এই মুহূর্তেই একখানা বিচার সভা বসে যেত, একটা এসপার ওসপার হয়েই যেত, কিন্তু বাদ সাধল প্রকৃতি। যে ঝড়টা এতদিন মাঝ সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, সে আজ একেবারে হুড়মুড় করে চলে এলো। একটু আগেও কেউ বুঝতে পারেনি, পুলিশ বা বন অফিস থেকেও কেউ কিছু জানায়নি। অবশ্য নতুন করে জানানোরই বা আছেটা কি? নিতাইরা জঙ্গলে যাওয়ার পর থেকেই তো ঝড় আসবে রব শোনা যাচ্ছিল। সব প্রয়োজনীয় জিনিস সকলের গুছিয়ে রাখাই ছিল। ঝড় শুরু হতে না হতেই সবাই মুচকি নিয়ে সাইক্লোন সেন্টারের দিকে ছুটল। এমনকি নিতাইয়ের মাও নিতাইয়ের না ফেরার শোক ভুলে ছুটে গেল পরাণ বাঁচাতে। শুধু লক্ষ্মী এখনো দাঁড়িয়ে রয়েছে ঠাকরাইন নদীর ধারে। এমনিতেই লোকে বলে ঠাকরাইন নদী জোয়ারের সময় সমুদ্রের মতো ফুঁসতে থাকে, তার উপর আবার ঝড়ের সময় এখন জলের ঝাপটা এসে ভিজিয়ে চলেছে লক্ষ্মীর সারা শরীর। কিন্তু সে যেন সত্যিই পাথর হয়ে গেছে। সত্যিই কি তার নিয়ম না মানার জন্যই নিতাই মরে গেল? পায়ের কাছে কি একটা যেন লাগছে বারবার। একটু চমক ভাঙতেই লক্ষ্মী দেখে কালকের সেই বাঘের ছানাটা ঘুরঘুর করছে তার পায়ের কাছে। ভীষণ রাগ হলো লক্ষ্মীর, ছানাটাকে খপাত করে ধরে নদীর দিকে ছুঁড়ে ফেলে দিল। হতস্তারা, তোর জন্যই বরটা মরলো আমার। অপয়া অলক্ষী কোথাকার, বেরো বেরো এই জায়গা থেকে। ছপাত ছপাত করে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল লক্ষ্মী, কিন্তু যাবেটা সে কোথায়? সাইক্লোন সেন্টার বন্ধ হয়ে গেছে, স্কুল বাড়ির দরজাটাও বন্ধ। কোথাও নাকি আর একজনেরও ঢোকার মতো জায়গা নেই। স্কুল বাড়ির দরজায় লক্ষ্মী বার কয়েক ধাক্কা দিল, কিন্তু সেই দরজা আর খোলে না। রে, ওই দরজা আর খুলবে না রে, ওখানে সব ভর্তি হয়ে গেছে। আমার ঘরটা এখনো ফাঁকা আছে, চলে আয় চলে আয়। শরীরটা বড্ড ম্যাচ করছে, একটু গা হাত পা টিপে দিবি আয় তো। একটা বড় কালো ছাতার তলায় দাঁড়িয়ে আছে কালু ওস্তাদ। ঝড় তেমন দাপট দেখায়নি, তবে বৃষ্টি হচ্ছে তুমুল, আর সনসন করে হাওয়া দিচ্ছে। হাওয়ায় কালুর ছাতাটা টাল রাখতে পারছে না। একটু বাদেই ছাতাটা উড়ে গেল। কোথায় যেন করাত করাত করে বাজ পড়ছে। এখানে বৃষ্টি হলে 2-3 দিনের আগে কেউ সাইক্লোন সেন্টার ছেড়ে বের হওয়ার নাম করে না। নিতাইয়ের মা কয়েকবার বউটার খোঁজ করেছিল, তারপর আর অত খোঁজ নেওয়া হয়নি। আপনি বাঁচলে তবে তো বাপের নাম মনে করবে, আছে নিশ্চয়ই কোথাও। 4-5 দিন বাদে যখন নিতাইয়ের মা বাড়ি ফিরল, তখন তার আর আনন্দ ধরে না। নিতাইকে বাঘেও খায়নি, বনেও খায়নি। মধু খুঁজতে সে শুধু একটু বেশি জঙ্গলের ভেতরে চলে গিয়েছিল। বন দপ্তরের লোক তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আবার সঙ্গে প্রায় 10-12 কেজির গরান গাছের চাকও রয়েছে। না না, বউটারে সেদিন শুধুই একটু বেশি গাল মন্দ করা হয়ে গেছে, কিন্তু আমার বউটা গেল কোথায়? সত্যিই তো, লক্ষ্মী গেল কোথায়? না, লক্ষ্মীর আর কোনো খোঁজ পাওয়া গেল না। আরেকজনেরও কোনো খোঁজ নেই। সেই যে বাঘের ছানাটা, যাকে লক্ষ্মী ছুঁড়ে জলে ফেলে দিয়েছিল, তারও আর কোনো খোঁজ নেই। বছর 2 কেটে গেল। আবার বর্ষা এসেছে, আবার সেই একই রকম ঝড়। এবারের বৃষ্টিটা আগের বারের থেকেও আরও মারাত্মক। জঙ্গল প্রায় তছনছ হয়ে কত যে জন্তু জানোয়ার মরল তার ঠিক নেই। কেউ কেউ আবার জলের তোড়ে ভেসে এলো মৌলা গাঁয়ের দিকে। পুরো গ্রামটা আজ জলের তলায়। অবশ্য সব বাড়ি ফাঁকা, সবাই সাইক্লোন সেন্টারে নয়তো স্কুল বাড়িতে। ছন্ন ছাড়া বাঘটা বৃষ্টির রাতে ঘুরে বেড়াচ্ছে নির্জন রাস্তা দিয়ে। কেমন যেন একটা চেনা গন্ধ পাচ্ছে। লোকে বলে বাঘের ঘ্রাণ শক্তি মারাত্মক। একবার যে গন্ধ তার নাকে লেগে যায়, মৃত্যুর আগে অবধি নাকি সে সেটা ভোলে না। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঘর অন্ধকার চারিদিকে। সেই অন্ধকারে বাঘটার চোখ আগুনের ভাঁটার মতো চলছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। একটা যেন অতি প্রাকৃত হুম হুম শব্দ হচ্ছে। গ্রাম ছাড়িয়ে একটা বেশ ফাঁকা জায়গা ছিল।
অনাদরে অবহেলায় কয়েকটা আগাছা গজিয়ে উঠেছে সেখানে। সেই চেনা চেনা গন্ধটা যেন আসছে ওই আগাছার ভেতর থেকে। বাঘটা একটু একটু করে এগিয়ে গেল আগাছার দিকে। একটা তীব্র গন্ধ, ভীষণ মন খারাপ করে দেওয়ার মতো গন্ধ। বাঘটা এবার হুঙ্কার দিয়ে উঠল। এতদিন সে যেন তার খুব কাছে পেয়েছে তাকে। একটু থেমে আবার সেই হুঙ্কার। পরপর বেশ কয়েকবার হুঙ্কার দিয়েই সেই আগাছার মধ্যে নিজের থাবা চালাতে লাগলো বাঘটা। বেশ কয়েকবার থাবা চালাতেই বেশ কয়েক খাবলা মাটি উঠে এলো, আর সেই সঙ্গে একটা শাড়ি পেঁচানো কঙ্কাল। একটা তীব্র আবেশে বাঘটা সেই নোংরা ছেঁড়া ময়লা মাখা শাড়িটা শুঁকতে লাগলো। কিন্তু তারপরেই আবার কান খাড়া করে দুপা পিছিয়ে সজাগ হয়ে উঠে দাঁড়ালো। একটু আগেই সে যেখানে খুবলে কঙ্কালটা বার করেছিল সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, আর সেই সঙ্গে একটা খিলখিলে হাসির শব্দ। তুই আইসস? রাস্তাখান ঠিক সেই নাচতে পারছস দেখি। বাঘের কানে মানুষের কথা পৌঁছালো কিনা কে জানে, কিন্তু বেশ বোঝা গেল সে ঘোঁত ঘোঁত করে নিঃশ্বাস ফেলতে ফেলতে কাকে যেন খুঁজে চলেছে। এবার বাঘটার সেই ডোরা কাটা পিঠে কার যেন হাত পড়ল। আবার দুপা পিছিয়ে এলো বাঘটা। ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে একটা বাজের আওয়াজ হলো, আর সেই আওয়াজকে ছাপিয়ে গিয়ে শোনা গেল এক বৈশাচিক হাসি। বাঘের খাবলানো মাটি থেকে যে কালো ধোঁয়াটা উঠে এসেছিল সেটা এতক্ষণে একটা নারী মূর্তির অবয়ব ধারণ করেছে। মুখটা তার বিভৎস, মুখের চামড়াগুলোকে যেন খুবলে খুবলে খেয়ে নিয়েছে। গলায় যেন কাটারির কোপ পড়েছে, গলাটা ঝুলছে দেহ থেকে। সেই নারী মূর্তিটা আবার বসলো বাঘটার পাশে, আদর করে হাত বুলিয়ে দিচ্ছে বাঘটার পিঠে। বাঘটাও যেন সেই আদর ফিরিয়ে দিচ্ছে সেই নারী মূর্তির বুকের মধ্যে মুখ ঘষে। অন্ধকারে বাঘের চোখ চলে, কিন্তু সে চোখে জ্যোতি নেই তেমন। না হলে কি এমন বিভৎস নারী মূর্তি দেখে বাঘের বুকেও হৃৎকম্প হতো না? লক্ষ্মী বাঘটার গায়ে হাত বোলাতে বোলাতে বলে উঠল, সেদিন তোকে ওইভাবে শুইরে ফেলে দিয়েছিলাম, তোর খুব কষ্ট হয়েছিল না রে? বাঘটা সে কথার উত্তরে আবার সেই নারী মূর্তির বুকে মুখ ঘষে দুবার হুম হুম করে উঠল। হয়তো সেই জন্যেই আমার আজ এই দশা। আজকে তোর জন্যই আবার ফিরে এলাম আমি। এক মুহূর্তের জন্য লক্ষ্মী সেই বিভৎস বিশ্রী মুখ নিয়ে তাকিয়ে রইল বাঘটার দিকে। তারপর আবার খিলখিল করে হেসে উঠল। খাবে নাকি তুই? অনেক খাবার, অনেক খাবার তোর জন্য অপেক্ষা করে আছে। খিদে পেয়েছে তোর? বাঘটা আবার ঘষতে নিল লক্ষ্মীর বুকের সাথে। হয়তো অনেক কিছু বোঝাতে চাইল, হয়তো না বললেও কিছুটা লক্ষ্মী জানে। লোকে তো বলে আত্মারা সর্বজ্ঞ হয়, তাই হয়তো জানে। বাঘটা জন্মের ঠিক পরেই কিভাবে কে জানে তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে খাঁড়ির জঙ্গলে পড়ে গিয়েছিল। তারপর লক্ষ্মী ঠিক ঝড় আসার আগের মুহূর্তে রেগে গিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। বাঘটা এদিক ওদিক ঠুক্কর খেতে খেতে জঙ্গলের দিকে ফিরে যায় ঠিকই, কিন্তু নিজের পালের সাথে আর মিশতে পারে না। দুর্ভাগ্য এমনই যে এই বাঘটার মাই তার দিকে তেড়ে আসে শত্রু ভেবে। দিন যেতে থাকে, মাস যেতে থাকে, কালের নিয়মে বাঘটা বড় হতে থাকে। থাবার নখগুলো ধারালো হয়, কিন্তু তবু সে শিকার ধরতে পারে না। অন্য বাঘেরা মেরে অর্ধেক খেয়ে ফেলে রেখে যায় যে শিকার, সেইটা খেয়েই পেট ভরা এসে। লক্ষ্মী এবার উঠে দাঁড়ালো। সেই দেখে কি জানি কি মনে করে বাঘটাও হুঙ্কার দিয়ে উঠল। লক্ষ্মী তাড়াতাড়ি আবার নিচু হয়ে বলল, চুপ, আওয়াজ করিস না, শুনতে পেয়ে যাবে যে। না, সেই ভয় নেই। তুমুল বৃষ্টি পড়া শুরু হয়েছে।
সেই বৃষ্টির আওয়াজে বাঘের আওয়াজও কারোর কানে পৌঁছায় না। সাইক্লোন সেন্টারের দরজায় কে যেন ঘা দিল। ঘরের ভেতরে তখন সবাই জড়সড় হয়ে শুয়ে পড়েছে। ঘুম তো আর হয় না এভাবে, ওই একটু শরীরটাকে ফেলে দিয়ে জিরিয়ে নেওয়া। নিতাই আর তার বন্ধুরা সবাই একটা ঘরেই রয়েছে, লোটে, মধু, চন্দন। নিতাই এদের সাথেই বনে যায় মধু জোগাড় করতে। বাইরে বৃষ্টি পড়ছে বলে একটু তারই জোগাড় করেছিল মধু। শরীরটা বেশ গরম হয়ে যাবে। সাইক্লোন সেন্টারে থাকার সময় প্রথম প্রথম এসব একটু জোগাড় করতে হয়, তারপর তো সবই বনবিবির কৃপা। তারির নেশায় চোখটা একটু বুঝে এসেছিল সবারই, তাই বোধহয় দরজা ধাক্কানোর আওয়াজটা তাদের কানে পৌঁছায়নি। আবার একটু বাদেই কে যেন দরজায় ধাক্কা দিল। এবার মধু শুনতে পেল আওয়াজটা। আরে কে রে ভাই, দরজা ধাক্কায়? কোথাও মরার জায়গা হয়নি নাকি? কোনো উত্তর এলো না এই কথার। আস্তে আস্তে উঠে দাঁড়ালো মধু। লোটে তার হাত ধরে আবার টেনে বসিয়ে দিল। আরে দূর, বাদ দে দেখি, এই ঝড়ের মধ্যে আবার কে আসবে? কেউ আসেনি, চুপ করে বস তো দেখি। মধু বসতে যাচ্ছিল, কিন্তু আবার দরজায় টোকা দেওয়ার আওয়াজ হলো। মধু বলল, না রে, কে একজন এই যে, একবার দেখিয়ে আসি। দরজা খুলে মধু বাইরে আসতেই তার মনে হলো একটা ঝোড়ো হাওয়া তাকে একেবারে ভিজিয়ে চান করিয়ে দিল, অথচ বাইরে কেউ নেই। ধুর শালা, কেউ নেই তো রে। পিছন ফিরে মধু বলে উঠল, আরে বললাম তো কেউ না, এত বৃষ্টির মধ্যে আসবেটা কে? ঝড়ে অমন আওয়াজ হয়। তাই হয়তো হয়। মধু দরজাটা বন্ধ করে চলে আসছিল। হঠাৎ একটা কালো মিশমিশে হাত খপাত করে ধরল মধুর গলা, তারপর সপাটে টেনে মাটিতে ফেলে দিল। দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। কিছু বোঝার আগেই মধু দেখল কাদা মাটি লেপটে তাকে কে যেন মাটির মধ্যে দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে চিৎকার করে উঠল মধু, বাঁচাও বাঁচাও বাঁচাও! কিন্তু সে চিৎকার কারোর কানে পৌঁছাবে কি করে? ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। মধু দেখল চারদিকে আগাছার জঙ্গল, আর তার মাঝখানে একটা বেশ বড় গর্ত। গর্তটা মনে হয় একটু আগেই খোঁড়া হয়েছে। সেই গর্তটা থেকে উঁকি দিচ্ছে একটা কঙ্কাল। কার কঙ্কাল সেটা অবশ্য মধু খুব ভালো করেই জানে। সে ধর্মর করে উঠে পালাতে চাইল, কিন্তু ততক্ষণে একটা কালো সরু হাত এসে তার গলাটা টিপে ধরেছে। অনেক কষ্টে পিছন ফিরে তাকিয়ে মধু চমকে উঠল। লক্ষ্মী দাঁড়িয়ে আছে, মুখটা বিভৎস হয়ে আছে তার, গলাটা ঘাড় থেকে প্রায় অর্ধেক হয়ে ঝুলছে। মধু সেই অবস্থাতেও প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঁচাও 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 বাঁচাও! কিন্তু সেই চিৎকার কারোর কানে পৌঁছালো না। লক্ষ্মী এবার হেসে উঠল, তারপর পরম মমতার সাথে ডাকলো, কোথায় গেলি? হায় রে, তোর জন্য শিকার ধরে রেখেছে তো। ঠিক যেমন সুন্দরবনের বাঘিনীরা অর্ধেক মেরে শিকারকে ঝুলিয়ে রেখে তাদের ছানাদের শিকার করা শেখায়, ঠিক তেমন করেই লক্ষ্মী মধুকে তার কালো সরু কাঠির মতো হাতে ঝুলিয়ে রেখে বাঘটাকে ডাকল। একবার শুধু ডাকের অপেক্ষা, বাঘটা নিমেষে ঝাঁপিয়ে পড়ল মধুর ওপর। একটু পরেই গর্তের পাশে কাদা মাখা আগাছাগুলো রক্তে ভরে উঠল। একটা ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহ মুখ থুবড়ে পড়ে রইল সেই গর্তের ওপর। বৃষ্টি থেমে গেছে, কিন্তু মানুষের দুশ্চিন্তা কমেনি। না, বৃষ্টি এখনকার মতো থেমে গেছে, আকাশও পরিষ্কার। অন্তত আগামী 7 দিনের জন্য আর বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু তার চেয়েও মারাত্মক আশঙ্কা আছে। স্কুল বাড়ির কাছেই আগাছার ধারে একটা লাশ পাওয়া গেছে, বাঘের অর্ধেক খাওয়া একটা বিশ্রী বিভৎস মৃতদেহ। লাশটার চারিদিকে রক্তাক্ত কাদার মধ্যে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
একটা তাজা মানুষের রক্তের স্বাদ যখন সুন্দরবনের বাঘ একবার পেয়েছে, তখন সে এত সহজে ছাড়বে না, আবার আসবে। মৃতদেহের মুখটা এমন বিশ্রী করে খুবলে খেলছে বাঘটা যে মুখ দেখে তাকে চেনা যাচ্ছে না, তবে গায়ের ওই ছেঁড়া জামাটা দেখে বেশ চেনা যাচ্ছে যে মৃতদেহটা কার। এ তো আমাদের মধুরে। কাল বারবার বললাম ঝড়ের মধ্যে দরজাটা খুলিস না, কার ডাক পেয়ে যে শালা দরজাটা খুলে বাইরে এলো। লোটে এক নাগারে বলে গেল কথাগুলো, আর নিতাই এক দৃষ্টে চেয়ে রইল সেই রক্তাক্ত মৃতদেহের দিকে। তারপর এক সময় লোটের কাঁধের জামাটা খামচে ধরে টানতে টানতে নিয়ে এলো বেশ কিছুটা দূরে। বুঝতে পারছিস না কাল কে এসেছিল, কে টেনে নিয়ে গেছে মধুকে? হ্যাঁ, এই জায়গাটা দেখে কিছু আন্দাজ করতে পারছিস না? আর কোথায় নিয়ে গিয়ে মধুকে অর্ধেক খেয়ে ফেলেছে দেখেও কিছু বুঝতে পারছিস না? লোটে খানিকক্ষণ হাঁ করে নিতাইয়ের দিকে তাকিয়ে তারপর বোধহয় বুঝতে পারল নিতাই কার কথা বলছে। আরও খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলল, দূর, তুই কি ভেবেছিস তোর ওই মরা বউ লক্ষ্মী এসছে? আরে দূর, তুই না পারিসও বটে, ওসব সিনেমায় হয়। ও হতচ্ছাড়ি কবে মরে ভূত হয়ে গেছে। কথাটা বলে আবার থমকে গেল লোটে। ভূত বলে আবার কিছু হয় নাকি? আর দেখিসনি কাদার উপর বাঘের পায়ের ছাপ? বাঘে খেয়েছে মধুকে। কাল ঝড় বৃষ্টির সময় কোনটা হয়তো রাস্তা ভুল করে এসেছিল এইদিকে, তাই আর কি। কিন্তু নিতাই যেন এখনো ছটফট করছে। আর কেউ লক্ষ্মীকে চিনুক না চিনুক, সে যে তার বউকে খুব ভালো করে চেনে। এই 2 বছরে সবাই হয়তো লক্ষ্মীকে ভুলে গেছে, কিন্তু সে যে একবারের জন্যেও ভুলতে পারেনি। লক্ষ্মীর সেই অর্ধেক গলা কেটে ঝুলে পড়া রক্তাক্ত দেহটা চোখ বন্ধ করলেই ভেসে ওঠে চোখের সামনে। লোটেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিতাই হন হন করে হাঁটতে লাগলো। লোটে আবার পেছন পেছন দৌড়ে এলো। আরে কি হলো কি? কোথায় চললি? কালু ওস্তাদের কাছে। লোটে পিছন পিছন দৌড়ে এলো। নিতাইকে সে এক প্রকার উড়িয়ে দিলেও নিজের মনের ভেতরের খচখচ ভাবটা কিছুতেই কমছে না। সত্যিই তো, সেদিন ওই রক্তাক্ত লক্ষ্মীকে যেখানে পুঁতে দিয়েছিল ওরা, সেখানেই আজ মধুর মৃতদেহটা পাওয়া গেল। মাটিটাও কে যেন খুবলে খুবলে বের করেছে। নেহাত মধুর শরীরটা ওভাবে মুখ থুবড়ে পড়ে আছে বলে লোকের চোখে এখনো লক্ষ্মীর কঙ্কালটা পড়েনি। কিন্তু পুলিশ এসে যখন মধুর লাশ সরাবে, তখন সবার চোখেই পড়বে। আর এভাবে একটা কঙ্কাল বের হলে তো আবার থানা পুলিশ হবে। ভূতের ভয় না হয় নাই বা পেল সে, কিন্তু পুলিশের ভয় তো পেতেই হবে। অস্বীকার করে তো লাভ নেই, সেদিন সেও লক্ষ্মীর গায়ে হাত দিয়েছিল। আর এই পুলিশের হাত থেকে তো তাকে একমাত্র কালু ওস্তাদি বাঁচাতে পারে। নিজের ঘরের চেয়ারেই বসেছিল কালু ওস্তাদ। টেবিলের ওপর 2 পা তুলে যেমনভাবে বসে থাকে আর কি। চিন্তায় মুখের হাসিটা সামান্য হলেও ফিকে হয়ে এসেছে। অবশ্য সেটা তো আর মুখে স্বীকার করলে চলে না। লোটে আর নিতাইকে আসতে দেখে মুখে জোর করে একটা হাসি মাখিয়ে বলে উঠল, রে তোদের কি খবর? ইস, সে মধুটা এইভাবে বাঘের পেটে গেল, এত খারাপ লাগছে খবরটা শুনে। তা কি করে হলো এসব, শুনেছিস কিছু? মানে ঝড়ের সময় তো তোরা একই সাথে ছিলিস, সেখান থেকে হঠাৎ শুধু মধুকেই কি করে টেনে নিয়ে গেল বাঘে? হ্যাঁ? নিতাই এক দৃষ্টে কালু ওস্তাদের দিকে তাকিয়ে বলল, মধুকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে দেখেছেন? হ্যাঁ, আগাছার ধারে। কালু ওস্তাদের গলাটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল। তা কি হয়েছেটা কি? ওখানে আবার কোনো কালে কিছু হয়েছিল নাকি? হ্যাঁ? কালু ওস্তাদের মুখের ভাব দেখে লোটে এবার খানিকটা স্বস্তি পেল। হ্যাঁ, সত্যিই তো, ওখানে আবার কিছু হয়েছিল নাকি? একটা বিশ্রী হাসি হেসে লোটে বলল, আমি তো সেই কথাই বলছিলাম গুরুকে। আরে ওই বউটা তো কবেই মরে ভূত হয়ে গেছে। ধুস, বারবার সেই এক কথাই মুখে চলে আসছে। লোটে এবার জিভ কেটে বলল, এবার মানে ওই আর কি, ভূত বলে আবার কিছু হয় নাকি? সেদিন ওই রাতে। লোটে আরও কিছু বলতে যাচ্ছিল বোধ হয়, কালু ওস্তাদ ঝাঁঝিয়ে উঠল, এই চুপ, সেদিন রাতে কিচ্ছু হয়নি, মনে থাকবে, মনে থাকবে তো, কিচ্ছু হয়নি।
লোটে আর নিতাই দুজনেই কালুর ধমক খেয়ে খানিকটা পিছিয়ে গেল। কালু এবার চারদিকটা দেখে নিয়ে নরম সুরে বলল, আজ একবার সন্ধেবেলা আসিস এখানে। নিতাইয়ের আসার কোনো দরকার নেই। বেটা খালি দিনের পর দিন বইয়ের কথা চিন্তা করতে করতে কেমন যেন চিমসে হয়ে গেছে। চন্দনকে নিয়ে আসিস। মধুর ব্যাপারে পুলিশকে কি বলতে হবে সব শিখিয়ে দেবো। নিতাই তবু আর একবার মিনমিন করে বলল, উস্তাদ, কয়েকদিনের জন্য এই জায়গাটা ছেড়ে পালিয়ে গেলে হতো না? কেন রে, 2 বছর বাদে তোর বউ আসবে বুঝি আমাকে মারতে? হ্যাঁ, তা আসুক। বড্ড শখ ছিল রে তোর বউকে দিয়ে পাটে পারবো। কিছুতেই আসে স্বাদ পূর্ণ হলো না। এবার এলে আর ছাড়বো না। তারপর যেন এক রাশ ঘেন্না নিয়ে মাটিতে একদলা থুতু ফেলে বলল, যা যা বাড়ি যা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। লোটে আর চন্দন, সন্ধেবেলা একবার আমার কাছে আসিস। সন্ধে না, আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছিল লোটে আর চন্দনের। বৃষ্টি হলেই মৌলাপাড়ায় কাজ বাড়ে। ভাঙা চাল মেরামত করে, প্রয়োজনীয় জিনিস সাজিয়ে গুছিয়ে আবার পুরনো ঘরটাকে ঠিক ঘরের মতো করতে সময় তো একটু লাগে। তার উপর সকালে ওই মধুর লাশটাকে নিয়ে অনেকটা সময় অতিরিক্ত খরচ হয়ে গেছে। দুজনে নিজেদের মধ্যে কি একটা কথা নিয়ে গুজগুজ করতে করতে আসছিল। দূরে কালু ওস্তাদের ঘরের আলোটা দেখা যাচ্ছিল। আজও বোধহয় কালু তার সব সাগরেদদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিছু কথা আছে যা সকলের সামনে বলা চলে না, এমনকি একান্ত অনুগতদের সামনেও নয়। দুজনে নিজেদের মধ্যে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে খেয়াল হয়নি। হঠাৎ শোনা গেল সেই ভয়ঙ্কর ডাক, যে ডাক শুনলে সোদরবনের মানুষের রক্ত হিম হয়ে যায়। ডাকটা শোনা গেল, কিন্তু বাঘটাকে দেখা গেল না। লোটে আর চন্দন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্তের জন্য। তারপরেই প্রায় লাফ দিয়ে দুজনে চলে গেল কালু ওস্তাদের ঘরে। কালু ওস্তাদ মন দিয়ে কিছু একটা ভাবছিল। দুজনকে এমনভাবে ঝড়ের মতো ঘরে ঢুকতে দেখে সে বেশ একটু অবাক হয়ে গেল। বলল, কে রে, এমন করছিস কেন? পেছনে বাঘ তাড়া করেছে নাকি? লোটে ধপাস করে দরজাটা বন্ধ করে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ ওস্তাদ। কালু তড়াক করে দাঁড়িয়ে পড়ল। খুবই অস্বাভাবিক ব্যাপার। কাল রাতে একটাকে খেয়েছে, তারপর সারাদিন খুঁজেও বাঘটাকে আর খুঁজে পাওয়া যায়নি। একটাকে খেয়ে বনের পশু বনে ফিরে যাবে এটা তো আর আশা করা যায় না। কালু প্রায় তোতলাতে তোতলাতে বলল, কোথায় রে? এই প্রশ্নের উত্তর আর লোটে চন্দনের দেওয়া হলো না। থ্রাম করে দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। বাঘটা লাফিয়ে এসে পড়ল লোটে আর চন্দনের ওপর। বাঘটার সামনের থাবায় লোটে আর পিছনের থাবায় চন্দন। দুজনের আর নড়বার ক্ষমতা নেই, মুখ দিয়ে শুধু একটা গোঙানি বেরোচ্ছে। কালু যে পালাবে সে উপায় নেই। দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে বাঘটা। তবু শেষবারের মতো একটা চেষ্টা করতেই হবে। কালু প্রায় চোখ বুঝে কোনো দিকে না তাকিয়ে পালাতে গেল, কিন্তু সেটা আর সম্ভব হলো না। দরজার সামনেই এবার ফুটে উঠেছে একটা কালো ছায়া মূর্তি। কালুর চেয়ে খারাপ অবস্থা বুঝি আর কারোর নয়। সামনে লক্ষ্মীর ছায়ামূর্তি আর পিছনে বাঘ। কালু ভয়ে একবার চিৎকার করে উঠল। সেই চিৎকার শুনে হেসে উঠল লক্ষ্মী। ওমা ঠাউর, আপনি ভয় পেলেন নাকি? আপনার না শরীরটা খালি ম্যাজ ম্যাজ করে, একটু পা টিপে দে। আপনার না বড় শখ আমারে দিয়ে আপনার পা টেপানোর। সেদিন বৃষ্টির মধ্যে এসেছিলেন না আমার কাছে, আজ তো আমি এলাম আপনার কাছে। পাখানা একটু টিপে দিই। না না, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, আমার শরীর একদম ঠিক আছে। কোনো মতে তোতলাতে তোতলাতে বলল কালু, কিন্তু ততক্ষণে লক্ষ্মী কালুর আরও কাছে এসে গেছে। আর কোনো দিকে যাওয়ার কোনো জায়গা নেই কালুর। আর এক পা পিছলে বাঘের সাথে ধাক্কা খাবে সে। কোনো মতে পাশ কাটিয়ে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল কালু।
খিলখিল করে হাসতে হাসতে লক্ষ্মী খপাত করে দুটো পা ধরে উল্টো করে দোলাতে লাগলো কালুকে। সে হাতের চাপ সহ্য করা যায় না, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে কালু। কি ঠাউর, আরাম লাগছে? কালু বিড়বিড় করে কি একটা বলবার চেষ্টা করলো, কিন্তু সে আওয়াজ আর শোনা গেল না। লক্ষ্মী বাঘটার দিকে তাকিয়ে ইশারা করলো। কিরে, কি দেখছিস? আয়, তোর জন্য অপেক্ষা করছে তো। আর দ্বিতীয়বার বলতে হলো না, বাঘটা লাফিয়ে উঠল। উল্টো হয়ে ঝুলতে থাকা কালুর বুকের কাছ থেকে এক খাবলা মাংস তুলে নিল। তারপর আবার একটু একটু করে প্রায় একটা আস্ত মানুষকে নিঃশেষ করে হুঙ্কার দিয়ে উঠল সে। ওদিকে লোটে আর চন্দনের শরীরের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। লক্ষ্মী সেদিকে তাকিয়ে একবার ইশারা করল। এদেরকে খাবি নাকি? বাঘটা ঘেন্নায় মুখ ফিরিয়ে আবার একটা হুঙ্কার দিল। ভাবটা এমন যেন সে শিখে গেছে শিকার করতে, আর মরা মানুষ খাওয়ার দরকার নেই। বাঘটার এমন ভঙ্গি দেখে আবার হেসে উঠল লক্ষ্মী। চল, তাহলে পরের শিকারটা তুই নিজে করবি। আয়। রাত বেশ হয়েছে, আজ বোধ হয় আবার বৃষ্টি হবে। বেশ জোরে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে দরজায় হাওয়া এসে ছাপটা মেরে যাচ্ছে। পলকা হয়ে গেছে দরজাটা। এরপর যদি আর একবার জোর করে ঝড় আসে তবে হয়তো আর দরজাটা থাকবে না। অনেকক্ষণ ধরে নিতাই বিছনা আঁকড়ে পড়ে রয়েছে, কিছুতেই ঘুম আসছে না তার। 2 বছর ধরেই এমন ঝড় বৃষ্টির রাত এলে মোটে ঘুম আসতে চায় না নিতাইয়ের চোখে। খালি চোখের সামনে ভাসতে থাকে লক্ষ্মীর রক্তাক্ত শরীরটা। সেদিন লোটে, চন্দন, নিতাই, মধু ফিরে আসছিল। বেশি লাভ হয়নি সেবার, একটা ছোট চাক ভাঙতে পেরেছিল মাত্র। এদিকে রেডিওতে খালি বলছে ফিরে আসতে, আর বেশি সাহস দেখাতে পারেনি তাই তারা। নৌকা ফিরিয়ে প্রায় গ্রামের কাছাকাছি এসে পড়েছিল। তখন সবে ভোর হয়েছে। হঠাৎ একেবারে সামনে নৌকা আগলে দাঁড়ালো কালু ওস্তাদের নিজস্ব লঞ্চ। নিতাই, কত চাক পেলি রে? নিতাই ভেবেছিল কালু বোধহয় জুলুম করে সব চাক কেড়ে নিতে এসেছে। এ ব্যাপারে কালুর বেশ সুনাম আছে। করিম মিয়ার নৌকা লুট করে গেল বাড়ি তো সমস্ত চাক নিয়ে চলে গিয়েছিল। নিতাই ভয়ের চোটে একেবারে ছোট দুটো চাক নিয়ে নিতাইয়ের পায়ের কাছে রেখে দিল। এইটুকুই পেয়েছি ওস্তাদ, এবার একদম লোকসান হয়ে গেছে, নৌকোর ভাড়া উঠবে না। নিতাইকে অবাক করে দিয়ে কালু জিভ দিয়ে 2 বার চুকচুক শব্দ করে বলল, তাই তো দেখছি রে। আহারে, তোর তো খুব কষ্ট। এক কাজ কর, আমি তোকে কয়েকটা ভালো চাক দিচ্ছি। সত্যি বেশ কয়েকটা বড় বড় চাক দিল কালু। তবে কালু ওস্তাদ বিনা পয়সায় তো কিছু দেয় না। আমার কাছে তো টাকা নেই ওস্তাদ। ধুরা হারামজাদা, টাকা কে চেয়েছে? হ্যাঁ, টাকা আমি তোকে দেব। তুই শুধু এখন বাড়ি ফিরবি না, লঞ্চে করে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, ওখানে 2 দিন আরাম করে থাকবি। কি যে সেদিন কালু বলে যাচ্ছিল নিতাই কিছুই বুঝতে পারছিল না। শেষে কালু পুরোটাই বুঝিয়ে বলেছিল তাকে। আরে কিছু না, কদিন ধরে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। তোর বউকে দিয়ে একটু পা টেপাবো। শুধু 2 দিন আমার কাছে থাকবে লক্ষ্মী, তারপর তোর বউ তোর। দেখ, টাকা পাবি মধু, সব একদম সুন্দর হয়ে যাবে। নিতাই প্রথমটা একটু লাফালাফি করেছিল, কিন্তু তারপরে মধুরা ওকে বোঝালো, আরে কালু হলো গ্রামের মাথা, তা তার পা টিপলে তো পুণ্য হবে, এতে আবার মেয়ে মানুষের জাত যাবে নাকি? আর যদি লক্ষ্মী একটু রাগ করে তবে না হয় তাকে একখানার উপর বিছেহার করিয়ে দেবে নিতাই। ও গহনা দেখলে সব মেয়ে মানুষের রাগই জল হয়ে যায়। কিন্তু লক্ষ্মী যে একেবারে অন্য ধাতের মেয়ে মানুষ। সেদিন বৃষ্টির মধ্যে কালুর কথা শুনে সকলে লক্ষ্মীকে ছাড়াই সাইক্লোন সেন্টারে চলে গেল। কোথাও কোনো জায়গা হলো না লক্ষ্মীর।
অন্যে হয়ে তখন লক্ষ্মী ঘুরছে, আর তখনই সেখানে হাজির হলো যমদূতের মতো কালু ওস্তাদ। কালু ওস্তাদের হাত থেকে বাঁচতে লক্ষ্মী ওই ভিজে কাদার ওপর দিয়ে দৌড়াতে লাগলো। সারা শরীর রক্তাক্ত হলো তার। শেষে যখন দেখলো আর বাঁচার কোনো উপায় নেই, তখনই কাটারিটা বসিয়ে দিল নিজের গলায়। গলাটা যেন কেমন অর্ধেক হয়ে ঝুলতে লাগলো, গল গল করে রক্ত বের হচ্ছিল। শরীরটা মাটিতে পড়ে থরথর করে কাঁপছিল তখন। ওদিকে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। কালু তখন লোটে, নিতাই, মধু আর চন্দনকে ডেকে পাঠালো। মেয়েটা হয়তো তখনও বেঁচে ছিল। সকলে মিলে সেই অবস্থাতেই মেয়েটাকে নিয়ে গিয়ে ওই আগাছার মধ্যে পুঁতে দিল। হ্যাঁ, নিতাইও আর বাঁচানোর কোনো চেষ্টা করেনি মেয়েটাকে। যদি সে বেঁচে যায় তাহলে সকলকে বলে দেবে যে কটা টাকার জন্য নিতাই তার বউকে বেচে দিয়েছে। কিন্তু অতগুলো টাকা কি একেবারেই মূল্যহীন নাকি? ধ্রাম করে একটা শব্দ হলো। দরজাটা এবার হুড়মুড় করে ভেঙে পড়ল। ধর্মর করে উঠে বসলো নিতাই। ঠিক দরজার কাছেই দুটো জ্বলন্ত চোখ আর একটা ঘোঁত ঘোঁত নিঃশ্বাস। এ যে কিসের ইঙ্গিত তা সুন্দরবনের মানুষকে আর বলে দিতে হয় না। কিন্তু ঠিক বাঘটার পেছনে ও কে দাঁড়িয়ে আছে? ঠিক সেই 2 বছর আগে লক্ষ্মীর যেমন চেহারা দেখেছিল ঠিক তেমনই না? গলাটা অর্ধেক ঝুলে আছে, নিতাইয়ের শরীরটা থরথর করে কাঁপছে। মুখ দিয়ে একবার অস্ফুটে বেরিয়ে এলো, লক্ষ্মী। লক্ষ্মী বিতৃষ্ণায় মুখ ফিরিয়ে বাঘটার কাঁধে হাত রাখলো। দেখি তোর কেমন এলেম, কেমন শিকার করতে শিখেছিস তুই। আর কিছু বলতে হলো না। মুহূর্তের মধ্যে নিতাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল বাঘটা। ঘৃণায় মুখ ফিরিয়ে ঘরের দাওয়ায় খুঁটির গায়ে হেলান দিয়ে বসল লক্ষ্মী। ঘরের দরজা ভাঙা, বৃষ্টির ছাঁট বিনা বাধায় ঢুকছে ঘরে। একটু পরেই বৃষ্টির জলের সাথে লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো দাওয়ায়। খানিকক্ষণ পর বাঘটা বেরিয়ে এলো, মুখে তখনও তার লাল রক্ত লেগে। লক্ষ্মী সেদিকে তাকিয়ে আলতো হেসে বলেছিল, বাহ, এই তো বড় হয়ে গেলি।